বর্তমান সময়ে দেশে বেশ আলোচিত এবং চর্চিত বিষয় হলো আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ প্রসঙ্গ। আজিজ আহমেদ এবং বেনজির আহমেদের কথা বললে হয়তো আপনাদের মনেই হতে পারে মেলায় হারিয়ে যাওয়া দুই ভাইয়ের গল্প বলছি, কিন্তু একদমই না। তারা কিন্তু ভাই নয় এবং তাদের মধ্যে রক্তের কোনো বন্ধনও নেই, কিন্তু তাদের কর্মকাণ্ডে বেশ কিছু মিল রয়েছে। যদি আমরা এক এক করে তুলে ধরি, আমরা যেমনটি জানি দুজনই আসলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুই বাহিনীর সাবেক প্রধান ছিলেন। দুজনই বর্তমান সময়ে বেশ আলোচিত ব্যক্তি এবং দুজনের বিরুদ্ধেই দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ রয়েছে। এবং আরো একটি বিষয় যেখানে আমরা মিল খুঁজে পেয়েছি সেটি হচ্ছে দুজনের নামই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। এসব কিছুর বাইরেও কিন্তু আমরা দেখছি আজিজ বেনজির প্রসঙ্গে আলোচনা থেমে নেই রাজনৈতিক অঙ্গনেও, যেখানে চলছে পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতি। এসব নিয়ে মোটা দাগে আজ আলোচনা করতে চাই। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জি রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি বেনজিরকে পায় কে, একটি প্রশ্নবোধক চিহ্ন রেখেছি। আমরা উত্তরটি জানবো আজকের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে। চলুন পরিচিত হয়ে আজকের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। স্টুডিওতে আছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ। আছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক ঢাকা দক্ষিণ বিএনপি। আরো আছেন ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। গত পর্বে যখন আপনি দেশ সাম্প্রতিকের আয়োজনে এসেছিলেন, আমি আপনাকে প্রশ্ন রেখেছিলাম বেনজির আহমেদ নিখোঁজ কিনা। এবার আমি যুক্ত করতে চাই যে বেনজিরকে পায় কে। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে যারা সহ-আলোচক আছে এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অফকোর্স বেনজির আহমেদ এখন দেশের বাইরে আছে, এটা সবাই জানতে পারে, এবং দুর্নীতি দমন কমিশন তাকে তলব করেছে জবাবদিহিতার জন্য। আমরা যদি জানি তিনি তার আইনজীবীর মধ্য দিয়ে সম্ভবত 2 সপ্তাহ 15 কি 16 দিনের সময় চেয়েছেন। আমি জানি না দুর্নীতি দমন কমিশন সে সময় মঞ্জুর করবে কি করবে না, হয়তো বা করেছে। যদি করে তাহলে ওই সময়ের মধ্যে তাকে এসে জবাব দিতে হবে, অথবা উনি ওনার আইনজীবীর মধ্য দিয়ে যেই সমস্ত বিষয়গুলো জানার জন্য ওনার কাছে বলা হচ্ছে সেই সমস্ত বিষয়ে জবাবদিহি উনি করতে পারেন। এখন এই ক্ষেত্রে ওনার বিভিন্ন ইনফরমেশনের উপরে ভিত্তি করে ওনাকে বিভিন্ন ওনার সহায় সম্পত্তি সম্পর্কে যে সমস্ত অ্যানোমালিস খুঁজে পাওয়া যাচ্ছে বলে বিভিন্ন প্রতিষ্ঠান মনে করছে, সেই তথ্যের ভিত্তিতে তারা তাকে তলব করেছে। এবং এই তথ্যগুলোর উপরে ভিত্তি করে যখন আরও বিচার বিশ্লেষণ হবে, বিচার বিশ্লেষণ হওয়ার পরে যখন এটা কনফার্ম হবে যে এই তথ্য এবং এই প্রাপ্ত সংবাদ, এই সংবাদের ভিত্তিতে ওনার যে বয়ান, এই বয়ানের সাথে যদি কোনোভাবে কোনো রকম অ্যানোমালিস কিংবা অনিয়ম কোনো কিছু তারা মনে করে হয়েছে, তখন তার বিরুদ্ধে কোর্টে মামলা হবে। এবং মামলা হওয়ার পরেই তখন বোঝা যাবে যে ওনার আসলে অনিয়মতান্ত্রিক পন্থায় আয় কত হয়েছে, কিংবা এর বিরুদ্ধে যে সমস্ত সংস্থাগুলো কাজ করছে সেই সংস্থাগুলো কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে তার বিরুদ্ধে। তার আগে তো উনি এখন বোঝা যাচ্ছে উনি দেশের বাইরে অবস্থান করছেন। সেই জায়গা থেকে আজকে আমরা যেমনটি গণমাধ্যমে একটা সংবাদ দেখলাম যে এবার দুদক বেনজিরের সহযোগীদের খুঁজছে, সেটি কি আসলে বেনজিরের দোষ প্রমাণ করতে কতটা সাহায্য করবে বলে মনে করেন? এই বিষয়ে দেখেন, দুর্নীতি দমন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। এখন তাদের যে সমস্ত ইনভেস্টিগেশনের যে সমস্ত প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার ভেতরে ওনারা যাকে যাকে যেভাবে যখন যেখানে খুশি মনে করেন সেইগুলো তাদেরকে তলব করার এবং তলব করে সে সমস্ত তথ্য উপত্য সংগ্রহ করার সম্পূর্ণ স্বাধীনতা তাদের আছে। তো সেই ক্ষেত্রে যদি মনে করেন যে বেনজির আহমেদের যে সমস্ত অনিয়মের কথা শোনা যাচ্ছে, এই অনিয়মের সাথে যদি অন্যান্য আরও সম্পর্কিত কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে, তাহলে অবশ্যই সে স্বাধীনতা আছে এবং তারা তাদেরকে তলব করতে পারে এবং জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, এই সমীকরণটা মিলছে না যে বেনজিরের সহযোগীদের খোঁজা হচ্ছে এবং বলা হচ্ছে যে তারা যদি দোষী প্রমাণিত হয় বা অনিয়মের সাথে যদি তাদের কোনো সংশ্লিষ্টতা থাকে তাদের আইনের আওতায় আনা হবে, কিন্তু যে মূল অপরাধী বা যে যার বিষয়ে আসলে মূল অভিযোগ, সে অনেকটা নাগালের বাইরে চলে গেল না? না না না, এটা আপনার এই ধরনের ধারণা করার কিংবা মনে করার কোনো সুযোগ কিংবা কারণ নেই। যিনি প্রকৃত অপরাধী, সেই অপরাধের সাথে আর কে কে সংযুক্ত থাকতে পারে। এখন আপনি বলছেন যে কিংবা যেটা আমরা শুনতে পাচ্ছি 85 কিংবা 90টা দলিলের মধ্য দিয়ে উনি নানান রকমের সহায় সম্পত্তি করেছেন। এখন এই দলিল তো উনি নিজে করেন নাই, এর সাথে সংযুক্ত আরও অনেক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের কোনো সহায়তা আছে কি নেই সেটাও অবশ্য যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে। যার জন্য এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে যে ব্যক্তির সাথে এইগুলো অর্জনের ক্ষেত্রে যদি আরও কারো সহায়ক ভূমিকা থাকে তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।
তাহলে কি বিষয়টা এমন যে মূল অভিযোগকারীকে রেখে 100তম অভিযোগকারীকে আমরা তাকে ধরার চেষ্টা করব? না না, অফ কোর্স নট। আমি আপনাকে এর আগেও বলেছি যে মূল অভিযোগকারীর এই অভিযোগকে আরো কনফার্ম করার জন্য সহযোগীদেরকে জিজ্ঞাসাবাদ করার অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। সেই ক্ষেত্রে দুদক বলছে যদি এই অনিয়মের ক্ষেত্রে কোনো সহায়ক ব্যক্তি কেউ থাকে তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। আর সহায়ক ব্যক্তিদের না হয় জিজ্ঞাসাবাদের আওতায় আনা হলো, আমরা ধরেই নিলাম যে বেনজির দোষী সাব্যস্ত হলো, বেনজিরকে পাবে কে? বেনজিরকে কে পাবে? বেনজির যেখানেই থাকুক তাকে দোষী সাব্যস্ত হলে অবশ্যই এদেশের আদালতে এনে তাকে বিচার করা হবে। সেই নিশ্চয়তা আপনি দিতে পারেন? সে নিশ্চয়তা সরকার এবং এই আইন প্রয়োগকারী সংস্থা যাদের সাথে যুক্ত তারাই অবশ্যই দেবে। মাত্র এক সপ্তাহ আগের ঘটনা ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বেনজির যখন দেশ ত্যাগ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কারো কাছে কোনো তথ্যই ছিল না বেনজিরের অবস্থান প্রসঙ্গে। না, অবশ্যই ওনারা জানতেন না বলে ওনারা বলেছেন যে উনি কোথায় আমরা জানি না। তো উনি যখন চলে গেছেন, চলে যাওয়ার পরে যখন বোঝা যাচ্ছে উনি দেশের বাইরে আছেন, তখনই সবার কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে উনি দেশের বাইরে আছেন। এবং দেশের বাইরে থাকলেই যে তার বিরুদ্ধে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত যে সমস্ত ঘটনার কথা বলা হচ্ছে এগুলো বিচারের বাইরে থাকবেন সেটা অবশ্যই নয়। ওনার যে সমস্ত স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি ছিল সেগুলো ফ্রিজ করা হয়েছে এবং ফ্রিজ করার মধ্য দিয়ে তার সমস্ত কিছুই বন্ধ করা হয়েছে। বন্ধ করার মধ্য দিয়ে ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকেও তিনি টাকা উত্তোলন করেছেন, সেটা কিভাবে? দ্যাট ইজ নট কনফার্ম ইয়েট। উনি যে টাকা উত্তোলন করে থাকেন সেই জন্যই দুদক বারবার বলছে যে এর সাথে সহায়ক যদি আর কেউ থাকে তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। যদি উনি টাকা উত্তোলন করে থাকেন তাহলে যে সমস্ত ব্যাংকে ওনার টাকা গচ্ছিত ছিল, ফ্রিজ করার পরে যদি টাকা উত্তোলন করার প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই সে সমস্ত ব্যক্তিবর্গ এই সহায়ক ভূমিকা পালন করেছে, অবশ্যই তাদেরকে ওই জন্য জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। যার জন্য দুদক তাদের স্টেটমেন্টটা দিয়েছে এবং তাদের কার্যক্রম তারা এইভাবে এগিয়ে নিয়ে যাবে। আপনি নিশ্চয়ই এই বিষয়টা অবগত আছেন যে দুর্নীতির পাশাপাশি তিনি পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও নজিরবিহীন জালিয়াতি করেছেন, বেসরকারি কর্মকর্তা পরিচয় তিনি তার পাসপোর্ট করেছেন, সেটি কিভাবে সম্ভব হয়েছে? এই বিষয়টা আমার জানা নেই। আমি যতদূর শুনেছিলাম পাসপোর্টের বিষয়ে অন্যান্য অনেকের ক্ষেত্রে নানান রকমের কথাবার্তা উঠে আসে মাঝে মাঝে। এই ক্ষেত্রে যদি উনি করে থাকেন তাহলে এই জন্যও দুদক বারবার বলছে যে এর সাথে সহায়তাকারী যাদেরকে আছে তাদেরকেও আপনার এই ইনভেস্টিগেশনের আওতায় আনা হবে। আর সেখানেই তো আমার প্রশ্ন যে তদন্ত চলাকালীন সময়ে যে বেনজির ধরা ছোঁয়ার বাইরে চলে গেল, সাজা হলে বা দোষী প্রমাণিত হলে তাকে আপনারা কি খুঁজে পাবেন? এটা হচ্ছে আপনার হাইপোথেটিক্যাল কোশ্চেন। সাজা হলে বা কোথায় গেলে তাকে খুঁজে পাবেন, খুঁজে পাওয়া কিংবা না পাওয়ার বিষয়টা না। উনি যদি সাজা প্রাপ্ত হন এদেশের আদালতে, উনি যেখানেই থাকেন তাকে সেই সাজা ভোগ করার জন্য এদেশে আসতে হবে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। পরবর্তী অংশে আরো কিছু প্রশ্ন নিয়ে আবারও ফিরবো। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, একটু জানতে চাই, আপনারা বলছেন দেশ চলে গেছে লুটেরা মাফিয়াদের দখলে, তারা কারা? তারা এই সরকার, এই অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, গুটি কয়েক মানুষের ভোটে নির্বাচিত, সেই অবৈধ সরকার হচ্ছে এই মাফিয়া চক্র গড়ে তুলেছে। এবং তাদেরই ছত্রছায়ায় আজকে বেনজির আহমেদদের জন্ম হয়েছে, আজিজ আহমেদদের জন্ম হয়েছে। এবং তারা তাদের উপর ভর করে, মানে তাদেরকে খুঁটি হিসেবে দাঁড় করিয়ে তাদের উপর ভর করে এই অবৈধ ক্ষমতায় বৈঠনি পার হয়েছেন পরপর 3 বার। তো সেই জায়গা থেকে আমি বলবো যে 95% জনগণের, মানে ভোটারের জনগণ ভোট বর্জন করেছেন গত 7 জানুয়ারি নির্বাচন। 5% জনগণের সরকার গঠন করেছেন বর্তমানে এই অবৈধ সরকার। সেই জায়গা থেকে আজকে তাদের এই অবৈধ বৈঠনি পার হওয়ার জন্য আজকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে 2014 থেকে শুরু করে 2018 এবং সর্বশেষ 2024 এই আজিজ গংদের তৈরি করেছে এবং মাফিয়া চক্র তৈরি করেছে। এই চক্রের বিরুদ্ধে কিন্তু দেশি আন্তর্জাতিক সকল মহল কিন্তু সজাগ ছিল এবং বারবার কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম আন্তর্জাতিক পর্যায় থেকেও কিন্তু আপনার এক ধরনের, যেমন আল জাজিরা রিপোর্ট এসেছে, তারপর বিভিন্ন ধরনের সংকেত এসেছে, কিন্তু তারা কিন্তু থেমে নাই, তাদের মাফিয়াতন্ত্র কিন্তু থেমে নাই। আজকে আলতাফ ভাই যে কথাটা বললেন যে এরা, এদের নিশ্চয়তা দেবে কে? হ্যাঁ, এদের মানে দেশ থেকে পালিয়ে গেল সেটা জানতেন না। যেখানে বাংলাদেশ থেকে একজন ক্ষুদ্র একটা মামলার আসামি, সে ইমিগ্রেশন ক্রস করার সাথে সাথে, মানে ক্রস করতে যাবে যখন, পাসপোর্ট যখন শো করে, সাথে সাথে অ্যালার্ম বেজে ওঠে যে তার নামে এত ধারায় এই থানাতে মামলা আছে। সেই জায়গায় এত বড় একজন
আলোচিত ব্যক্তি, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, যিনি বাংলাদেশের গণমানুষের অধিকার হরণ করার জন্য যিনি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছেন অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য, সেই বেনজির আহমেদ যখন দেশ ত্যাগ করে যান এবং আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন তিনি জানেন না এবং কারা করেছেন, এগুলো বানোয়াট আর এবং মিথ্যা কথা, ছলছাতুরি কথা। এটা বাংলাদেশের জনগণ খুব ভালো করে বুঝতে শিখেছে। কারণ এই বেনজির আহমেদের সৃষ্টি হয়েছে সরকারের এই অবৈধ সরকারের হাত দিয়ে, এবং অবৈধ সরকারের ছত্রছায়ায় আজকে দেশ ত্যাগ করেছেন। এবং আমি আপনাকে আজকে বলে দিচ্ছি, এর বিচার বাংলাদেশের মাটিতে কখনোই হবে না, কখনোই হবে না। কারণ আজকে বেনজিরকে আপনি টানতে যাবেন, হাজার হাজার বেনজিরের ঘটনা সরকার মানে জনগণের সামনে চলে আসবে। তাই সরকার এই বেনজির আহমেদের ইস্যুটাকে এখন আর কিছুদিনের মধ্যে দেখবেন যে একটা ধামাচাপা দেওয়ার খুব পায়তারা চলবে। আচ্ছা, বেনজির গং আপনি বলছেন যে বেনজিরে যারা সহযোগী ছিল তাদেরকে, আমি আমার কথাটা শেষ করি। নিশ্চিতভাবে আপনি কিভাবে বলছেন যে এর বিচার বাংলাদেশের মাটিতে হবে না? ইতিমধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিশ্চিত করেছে যে অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে, আইনের আওতায় আসতে হবে। আমি নিশ্চিত এর জন্য বলতে পারি, যখন একজন অপরাধী দেশ ত্যাগ করে এবং তার দায়িত্বশীল মন্ত্রী এমপিরা যখন বলে তিনি কোথায় আছেন তারা বলতে পারেন না, যদি তিনি দেশের বাইরে চলে যায় সেটা কাদের সহযোগিতায় গিয়েছে এটা দেখতে হবে। কাদের সহযোগিতা গিয়েছে? স্বয়ং সরকারের সহযোগিতায় গিয়েছে, প্রভাবশালী নেতাদের সহযোগিতা গিয়েছে, স্বয়ং প্রধানমন্ত্রীর সহযোগিতা গিয়েছে। আজকে সহযোগীদেরকে খুঁজবে দুদক বলছে, সহযোগী হোতা কে, তাকে কে সৃষ্টি করেছে? এই অবৈধ প্রধানমন্ত্রী তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তো বেনজিরদেরকে সৃষ্টি করেছে। তো গড মাদার তো আমি নিশ্চিত আজকে তো জনগণের সামনে পরিষ্কার যে এই এর মানে গড মাদারকে কিংবা গড ফাদারকে, তাদের হিসাব কেন দুদক চাচ্ছে না? তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? কেন আজকে প্রধানমন্ত্রীকে, সে প্রধানমন্ত্রী হতে পারে তো কি হয়েছে, সে তো বাংলাদেশের নাগরিক। যদি বেনজির আহমেদের হিসাব চাওয়া হয় তাহলে প্রধানমন্ত্রীর হিসাব কেন চাওয়া হবে না? কিংবা মন্ত্রী পরিষদের আর 10 জনের হিসাব কেন চাওয়া হবে না? আমার কথা হলো, সাবেক যত এমপি মন্ত্রীরা আছে তাদের হিসাব চাওয়া হোক এবং স্বচ্ছতার সাথে বলা হোক কারা কয়টা বেগম পাড়া বানিয়েছে, কয়টা কি বানিয়েছে, এগুলো আসুক না, চলে আসুক। সেই জায়গাতে আপনি মূল জায়গায় যেমনটি ওবায়দুল কাদের বলেছেন যে দুর্নীতির বিস্তারই ঘটেছে আপনাদের শাসনামলে, এবং 2001 সালে যখন আপনারা ক্ষমতায় এসেছিলেন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, তারই টাকা পাচার করে লন্ডনে বসে আয়েশে জীবনযাপন। শোনেন, এইগুলো প্রোপাগান্ডা আর এখন আর জনগণ খায় না, ঠিক আছে? কারণ বাংলাদেশে 17 বছর ধরে একটি অবৈধ সরকার শাসন করে যাচ্ছে এবং জনগণের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে। এই কথাগুলো 17 বছর যাবত আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন মানে প্ল্যাটফর্মে আমরা বলে আসছি, কিন্তু তারা তাদের প্রোপাগান্ডা ঠিকই চালিয়ে যাচ্ছে। 2001 সালে যে দুর্নীতির কথা বলা হয়েছে, তার আগে সরকার কে ছিল? আওয়ামী লীগ ছিল। তাদের দুর্নীতির ফলাফল যখন বিএনপি ক্ষমতায় আসে জুন মাসে সেটা প্রকাশ হয়। তার মানে তাদের দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, এটা বিএনপির দুর্নীতি না। এই জিনিসগুলো ওনারা ভুলে যেতে পারে, কিন্তু ওনাদের হাত দিয়ে কিন্তু বাংলাদেশে প্রথম দুর্নীতি ছত্রছায়া ঘটেছে। আমি বলতে চাই যে এই মাফিয়াতন্ত্র কিংবা মাফিয়া সরকার বলেন, অবৈধ সরকার বলেন, আপনাকে প্রথমে মাথা টান দিতে হবে। আপনি আশেপাশে লেজা কিংবা কি বলে ঝাঁটা ঝুটা টান দিলে তো হবে না, আপনাকে মূলধারায় আসতে হবে। বাংলাদেশে সরকার প্রধান কে? একজন বাংলাদেশের সরকার প্রধান যিনি সরকার গঠন করেন, যিনি এককভাবে সরকার গঠন করেন, যিনি ভোটকে বিশ্বাস করেন না, তিনি ভোট নিজে তৈরি করেন, নিজে নির্বাচন করেন এবং নিজে নিজেরকে সরকার গঠন করেন, তিনি হচ্ছেন আজকের প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা। এবং তিনি আজকে যখন ভারতের সরকার গঠনের শপথ নিতে মানে শপথ নেবে আগামীকালকে, তিনি খুব সুকৌশলে আজকের প্রধানমন্ত্রী তিনি রাজাকারের পোলাকে নিয়ে প্রেস সচিব বানিয়েছেন। কাদের ইশারায় বানিয়েছেন এটা জনগণ বুঝতে বাকি নাই। তাকে সাথে করে নিয়ে এই যে জনগণের সাথে একটা তামাশা করতে যে তিনি শপথ অনুষ্ঠানে করতে যাচ্ছেন। দেখেন এসব বিষয় মানে যে অভিযোগগুলো করছে সেগুলো সব প্রপাগান্ডা। না না না, অবশ্যই শোনেন, আমি একটা তারেক রহমানের যদি এই 17 বছর ধরে একটা দুর্নীতি যদি প্রমাণ করতে পারতো, তারেক রহমানের 14 গোষ্ঠী টেনে নিয়ে চলে আসতো এই অবৈধ সরকার, ঠিক আছে?
সেটা তারা প্রমাণ করতে পারছে না। আজকে আমরা এই টেবিলে বসে কথা বলতে পারতাম না, আমরা এই টেবিলে বসে কথা বলতে পারতাম না। 95% জনগণ 95% জনগণ আজকে ভোট বর্জন করতো না তারেক রহমানের আহ্বানে, ঠিক আছে? এটাই তার সফলতা, এটাই তাদের ব্যর্থতা, কারণ তারা ব্যর্থ হয়েছেন বারবার বারংবার। কারণ তারা যতবার ক্ষমতায় এসেছে অবৈধ বৈঠনি দিয়ে ক্ষমতা সকল অভিযোগ যদি মিথ্যে হয় তাহলে তিনি দেশে এসে প্রোটেস্ট কেন করছেন না? আমি বিস্তারিত জানতে চাই। শেষ করে দিচ্ছি, যেখানে সরকার একটি মাফিয়া তন্ত্রের পরিণত হয়েছে, সেই জায়গায় তারেক রহমানের দেশে ফেরার নিশ্চয়তা, তার জীবনের নিশ্চয়তা এই সরকার দিতে পারবে না। তো যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই দিনই তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে, এবং সেই দিনের জন্য তো আমরা লড়াই করছি। তার নির্দেশে ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, সাম্প্রতিক সময়ে আজিজ বেনজির প্রসঙ্গে যখন আসলে দেশ জুড়ে তোলপাড় চলছে তখন কিন্তু রাজনৈতিক অঙ্গন আমরা দেখছি পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতি চলছে। পুরো বিষয়গুলোকে আপনি কিভাবে মেলাবেন বা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্যানেলের বিজ্ঞ দুজন আলোচক এবং যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন এবং আগামীতে দেখবেন, সবাইকে আমার শুভেচ্ছা। দেখেন, এই দোষারোপের রাজনীতির মধ্য দিয়ে আমরা কোনোটারই সুস্থ তদন্ত করতে পারিনি, কোনো বিষয়ের আমরা কোনোটারই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারিনি, এবং শাস্তি এবং বিচার করতে না পারা পারস্পরিক যে দোষারোপ এবং এই দোষারোপের মধ্য দিয়ে প্রকৃত অপরাধী যে ঘটনার ভেতর থেকে বের হয়ে যায় তারা হাজারো রকমের নজির কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমনটি আপনি দেখেন, এই যে 24-এ নির্বাচনের আগে যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ঘটলো, ঘটার 2 মিনিট 3 মিনিট 4 মিনিটের মধ্যেই ঘোষণা করা হলো এটা অমুক করেছে, এটা তমুক করেছে। এখন এই ঘটনার 6 মাস যাওয়ার পরও এখন পর্যন্ত কোনো একটি ঘটনার সুষ্ঠু তদন্ত বা প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা যায়নি। তো যখন আপনি তদন্ত হওয়ার আগেই যারা তদন্ত করবে তারা যখন বলে দেয় তখন সেটি তদন্ত হয়ে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা কিন্তু খুবই ডিফিকাল্ট। আমার প্রশ্ন হলো, 15 বছর এই সরকার ক্ষমতায়, আপনি যে তারেক রহমান দুর্নীতি করছে বিচার করতে বারণ করেছে কে? আর বিএনপির বারণ তো আপনি আওয়ামী লীগ শোনেননি বা শোনার প্রয়োজনীয়তা বোধ করার দরকার নেই। আপনি তারেক রহমান দুর্নীতি করেছে, হাওয়া ভবন দুর্নীতি করেছে, আপনি বেগম খালেদা জিয়ার বিচার করেছেন, সেটা বিএনপি মানুক না মানুক। আপনি জোবায়দুর রহমানের বিচার করেছেন, বিএনপির হাজারো নেতাকর্মী শত শত নেতাকর্মীকে ভোটের আগে শাস্তি দিয়েছেন, বিএনপি তো বাধা দিতে পারেনি। তাহলে তারেক রহমানের বিচার না করে এই যে রেটরিক কথাগুলো বলা, এগুলো বোধহয় বলার দিন আর এখন নেই, কারণ আপনি প্রমাণ করেন, বিচার করেন। প্রশ্নটি হলো যে আজিজ সাহেব বা আপনি আমাদের কি বলে যে বেনজির আহমেদের এই টাকা চুরি বা এই টাকা সম্পদ এগুলাকে গুরুত্বপূর্ণ না দেখে সরকার আজকে এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা মানুষের যেটা পারসেপশন তৈরি হয়েছে যে বেনজির আহমেদ এবং আজিজ সাহেবরা আওয়ামী লীগের সৃষ্টি বা এই সরকারের সৃষ্টি, সরকার এটাকে অস্বীকার করছে। এবং দেখেন আজকে পরিস্থিতি কোন জায়গায় গেছে, যে আওয়ামী লীগের মতো একটি প্রাচীনতম সংগঠন যারা স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, তাদের কিন্তু একটা ভূমিকা আছে, একটা দৃশ্যমান একটি ভূমিকা আছে। সেই দলের সাধারণ সম্পাদককে যখন বলতে হয় যে বেনজির আহমেদ আমাদের দলের কেউ নয়, এই কথাটা কখন বলতে হয়? কারণ বেনজির আহমেদ তো আওয়ামী লীগের কেউ নয়। তাহলে কেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে হয় যে বেনজির আহমেদ আমাদের দলের কেউ নয়? তার মানে হলো যে এই বেনজির আহমেদকে ফুলে ফেপে এত বড় হয়েছেন, এটাকে পাবলিক পারসেপশন ডেভেলপ করেছে যে সরকারের ছত্রছায়া ছাড়া, সরকারের সমর্থন ছাড়া, পৃষ্ঠপোষকতা ছাড়া যেরকম এই বেনজিরের এত হাজার কোটি টাকা সম্পত্তির করাও সম্ভব নয়। আবার সরকারের মানে কি বলবো যে একেবারেই কেউ জানে না, আমার জর্জ ভাই বললেন, তো শ্রদ্ধা রেখে বলি, কেউ জানলো না বাংলাদেশে বোধহয় এরকম ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভঙ্গুর প্রশাসনিক ব্যবস্থায় এখনো বোধহয় হয়েছে। এটা অন্তত উনি মানবেন না, আমিও মানতে চাই না একজন শিক্ষক হিসেবে। তার মানে কেউ না কেউ জানতেন, কেউ না কেউ সহযোগিতা করেছেন। সেই কেউ না কেউটা কে? তাকে কেন সরকার খুঁজে বের করে পাবলিকের সামনে তার মুখোশটা খুলে দেয় না? যে এই ধরনের বেনজির সাহেব, আমি ওনার সাথে একমত, উনি ব্যারিস্টার, আইনের ভাষায় কথা বলতে হবে, যে সমস্ত বিষয়গুলো আসছে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে মামলা হবে, ওনার বিচার হবে। কিন্তু প্রশ্নটি হলো যে আপনি মামলা হওয়ার আগেই, বিচার হওয়ার আগেই আপনি তাকে পালানোর সুযোগটা পাইল কি করে বেনজির আহমেদ? আপনি 18 তারিখের এপ্রিল মাসে দুর্নীতি দমন কমিশন, এক মিনিট যে 18 তারিখে আসতে হবে বিরতির পর, ফিরছি বিরতির পর, সাম্প্রতিক রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক। বেনজিরকে পায় কে, এই শিরোনামে চলছে আজকের আলোচনা। ফিরছি অতিথিদের কাছে। ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, যে আলোচনায় আমরা ছিলাম, দেখেন আপু, যেটা আমি বলতেছিলাম আর কি, দেখেন দুদক ঘোষণা দিল 18 তারিখে যে তারা তদন্ত করবে। 4 তারিখের মধ্যে 30টা এফডিআর ভাঙানো হলো, 30 লক্ষ টাকা নিয়ে গেল, ব্যাংক থেকে টাকা তুললে, এগুলো দুদকের
স্টেটমেন্ট, আমরা তো মানুষ হিসাবে, আমরা তো নাগরিক হিসাবে দুদকের কথা বিশ্বাস করতে চাই এবং সেগুলোকে ফ্রিজ করা হয়েছে। 30টি ব্যাংক থেকে টাকা উঠানো হলো, ভাটারাতে একটা 7তলা ফ্ল্যাট বিক্রি করে দিল, তারপরে আপনি এই যে 30টা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে গেল এবং তারা সঠিক পাসপোর্ট না ভুয়া পাসপোর্ট ব্যবহার করলো। এটা তো কোন হিসাবে আপনি নেবেন যে একজন একটা বাহিনীর প্রধান তিনি বেসরকারি চাকরি করেন, এই স্টেটমেন্ট দিয়ে উনি আইনে বলবেন, যখন স্টেটমেন্ট দিয়ে স্বাক্ষর করে তখন বলতে হয় যে আমি যে স্টেটমেন্ট দিয়েছি এটা সত্য, সত্য না হলে দায় দায়িত্ব সব আমি নেব। তো এই স্টেটমেন্ট দেওয়ার পরে উনি যখন এই পাসপোর্ট করেন যে বেসরকারি চাকরিজীবী হিসেবে, তার চেয়ে বড় ক্রাইম কি আর কিছু হতে পারে? সরকার কি এগুলো খোঁজ রাখতো না? চলে গেল। 2 নম্বর দেখেন নিপুণ আপনি একটা কথা বলছেন যে উনি বলছিলেন যে আপনি সেটা আর্গুমেন্ট দিচ্ছিলেন যে বিচার হবে না, উনি বলছেন বিচার হবে না। দেখেন বিচার হবে এটা আমি আশা করতে চাই, কিন্তু কিছু তথ্য আপনাকে দিই। এই শেয়ার মার্কেটে 2009-এর পরে, 96-এর পরে শেয়ার মার্কেট ধ্বংস হয়ে গেছে। সেই শেয়ার মার্কেট ধ্বংসকারীদের যাদের নাম তদন্ত কমিটিতে এসেছে, সেই তদন্ত কমিটি এখনো কি আলোর মুখ দেখেছে? তারা আজকে সদর্পে এই শেয়ার মার্কেটকে শক্ত করার জন্য জাতিকে উপদেশ দিয়ে বেড়ায়, নসিহত করে বেড়ায়, অথচ তাদের নাম শেয়ার মার্কেট ধ্বংসকারীদের তালিকায় সেখানে আছে। 1। 2 নম্বর কথা, বাচ্চু সাহেব, 59টি মামলা করা হয়েছে বাচ্চু সাহেবকে, আমাদের এই যে বেসিক ব্যাংকের চেয়ারম্যানকে। সরকার কি থেকে টাচ করেছে? তাহলে সরকারের চেয়েও কি বেশি শক্তিশালী যে 4000 কোটি টাকা বেসিক ব্যাংক থেকে লোপাট করে ধ্বংস করে দেওয়া একটা ব্যাংকের সরকারি ব্যাংকে? তাহলে এটি তারপর 263টি বাড়ি খুঁজে পাওয়া গেল একটা মন্ত্রীর। সরকার কি জিজ্ঞেস করেছে তাকে যে আপনার এই বাড়ির টাকার উৎসটা আপনার কি? জানতে চেয়েছে দুদক একবারও? জানতে চান? আপনি 2 কোটি টাকার জন্য আপনি মামলা দিচ্ছেন, 10,000 টাকার জন্য মামলা দিচ্ছেন। আপনি একটা আমাদের কিন্তু আজ তার দলের মধ্যে দুর্নীতিবাজ কারা তাদের তালিকা চেয়েছেন। না, তালিকা তো মানুষ, আপনি তালিকা চাবেন কেন? আপনি সরকারে আছেন, আপনি তালিকা দেবেন। আপনি তালিকা কার কাছে যাবেন? আপনি 15 বছর ক্ষমতায়, আপনি সরকারি দলের, আপনি সিনিয়র একজন নেতা, আপনি তালিকা পার্লামেন্টে দেবেন কারা এই 1,82,000 কোটি টাকা বদ ঋণে বা খেলাফি ঋণে পরিবর্তন বাংলাদেশের ইতিহাসে? এটা আপনার দায়িত্ব। হাসনাত আলী, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, তালিকা আপনারা চাইবেন না আপনারা দিবেন, কোনটি? দেখেন, সরকারের বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কম্পোনেন্ট আছে যারা বিভিন্ন সময় কাজ করে, তাদের উপরে ভিত্তি করে উনি যেটা বলেছেন যে তালিকা কে দেবে না দেবে, এটা যদি কারোর কাছে কারো চাওয়ার থাকে অবশ্যই সে সমস্ত সংশ্লিষ্ট অথরিটির কাছে চাইতে পারেন। চাওয়া তাদের নাগরিক অধিকার, চাওয়ার ভিত্তিতে তারা কে কোথায় ঋণ খেলাপি হয়েছে কি হয়নি তখন তারা সেই তালিকা তাদের কাছে পেতে পারে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে খেলাপি ঋণ কিংবা অন্যান্য যে সমস্ত ব্যাড লোনস কিংবা অন্যান্য অ্যানোমালিজের কথা বলা হচ্ছে সেইগুলোর বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কি হচ্ছে না, সেটা আমার ধারণা মূল আলোচনার বিষয়। যদি সেটাই হয়ে থাকে তাহলে আমি বলবো যে যেই ধরনের ঘটনা বের হয়ে আসছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রত্যেককেই বিচারের আওতায় আনা হচ্ছে। এমন না যে কাউকে আপনারা লিবার্টি দিয়ে বের হয়ে যেতে দিচ্ছেন। হ্যাঁ, যদিও আমি বিষয়টা পরিষ্কার না, চ্যালেঞ্জ ছুড়েছেন যে বেনজিরের বিচার বাংলার মাটিতে, যদিও আমি একটা বিষয় পরিষ্কার না যে পাসপোর্ট জালিয়াতি বেনজির করেছে না আজিজ সাহেবের ভাইরা করেছে। বেনজির আহমেদ করেছে, উনি বলছেন যে উনি সরকারি চাকরি করেন না, উনি একটা বেসরকারি চাকরি করেন। যদি উনি এইটা ডিক্লারেশন দিয়ে একটা ভিন্ন পাসপোর্ট উনি নিয়ে থাকেন তাহলে এই ক্ষেত্রে পাসপোর্ট জালিয়াতির একটা সিরিয়াস রকমের অন্যায় উনি করেছেন এবং এই অন্যায়ের বিচার আইন এদেশে আছে এবং উনি এটা করলে প্রমাণিত হলে অবশ্যই তাকে বিচারের আওতায় আনা হবে, উনি বিচারের সাজা ভোগ করবেন। এখন আমি আইনের ভাষায় কিছু কথা বলি শুনেন। হ্যাঁ, ওনার নামে তদন্ত চলছে, সেটা ঠিক। একটা অভিযোগ আমি তার নামে দিতে পারি, আপার নামে দিতে পারি, কিংবা ওনারাও আমার নামে দিতে পারেন একটা অভিযোগ দুর্নীতি দমন কমিশনে। তাদের নিজস্ব ফরম্যাট আছে, সেই ফরম্যাটের আলোকে যদি এটা তফসিলভুক্ত অপরাধের ভিতরে পড়ে দুর্নীতি দমন কমিশন আমাকে কিংবা ওনাদেরকে চিঠি দিয়ে তদন্ত করতে পারেন। এর মানে কি আমি কিন্তু এখানে বেনজিরকে ডিফেন্ড করার জন্য বসে নেই, আমি ওনাদের কথা অনুযায়ী আইনের কিছু কথা বলছি। বেনজিরের নামে এখনো কোনো মামলা হয়নি। বেনজিরকে দেশের বাইরে না যাওয়ার জন্য আদালত থেকে এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা আসে নাই, কিংবা দেশের অভ্যন্তরেও কোনো রকম কোনো পুলিশি নিষেধাজ্ঞা তার উপরে আসে নাই যে উনি দেশের বাইরে যেতে পারবেন না। অতএব উনি যদি দেশের বাইরে যেয়ে থাকেন তাহলে সেটা উনি লফুলি গিয়েছেন। এখন লফুলি যাবার পরে ওনার বিরুদ্ধে যে মামলাগুলো হবে, এই মামলা হবার পরে যদি দোষী সাব্যস্ত হন, সেই দোষী সাব্যস্ত হবার ক্ষেত্রে ওনাকে দেশে এনে বিচার করা যাবে কি যাবে না সেটা আপা বলেছেন। উনি বলেছেন যে দেশের মাটিতে ওনার বিচার করা সম্ভব হবে না, এই ধরনের আশঙ্কা ওনারা প্রকাশ করছেন। দেখেন, দেশের মাটিতে বিচার হবে কি হবে না এইটা ওনারা এই আশঙ্কা দীর্ঘদিন ধরে করে আসছেন। তার কারণ হচ্ছে এই দেশে আমাদের এই যে সমস্ত ফিউজিটিভ আছে তাদেরকে আনার ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে আমাদের যেই এক্সট্রাডিশন ট্রিটি থাকে, এই বন্দি বিনিময় চুক্তি, সেইগুলো যদি কোনো দেশের সাথে না হয়ে থাকে তখন ফেরানোর ক্ষেত্রে অনেক ঝামেলা সৃষ্টি হয়। সেই ঝামেলার কারণে কিন্তু তারেক রহমানকেও ফেরানো যাচ্ছে না।
ওনারা বলছেন তারেক রহমানের বিরুদ্ধে কেন বিচার হয় না, কেন সাজা হয় না। তারেক রহমানের বিরুদ্ধে বিচার হয়েছে, তার সাজাও হয়েছে। উনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, উনি পালিয়ে রয়েছেন, আনা যাচ্ছে না, কেননা ইংল্যান্ডের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি নেই। দুর্নীতির কথা বলেছেন। আমি লেট মি ফিনিশ। বলেছে যে তারেক রহমানকে দেশের সাজা কার্যকর করা হবে। উই আর ইন দ্য প্রসেস। যাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি এখনো নেই, কিন্তু আমরা তাদের সাথে ইন দ্য প্রসেস যে আনা যাচ্ছে কিনা। যদি আনা যায় অবশ্যই তার যে সাজা হয়েছে সে সাজা বাস্তবায়িত হবে। আরেকটা কথা বলি, দুর্নীতির কথা বলেছেন, ওরা কিচ্ছু জানেন না, 17 বছর আগের ঘটনা, কোনো রকম তথ্য প্রমাণ নেই। আমি শুধু একটা উদাহরণ দিই। সিমেন্স কোম্পানির সাথে একটা চুক্তি হয়েছিল, এফবিআই বাংলাদেশে এসে 2016 সালের 21শে নভেম্বর সাক্ষ্য দিয়ে গিয়েছিল তারেক রহমান, তার সহযোগী মামুন, তার ভাই হাফিজ, কোকো রহমানের বিরুদ্ধে, যে হাওয়া ভবনের মধ্য দিয়ে এই সিমেন্স কোম্পানি কিভাবে অন্যান্য অনেক কোম্পানির কাছ থেকে চুক্তির মাধ্যমে টাকা নিত। এই সিমেন্স কোম্পানিটা ধরা পড়েছে। যিনি আরব আমিরাতে জনাব কোকো রহমান এই ওয়ারিদ কোম্পানির একজন পরামর্শক নিযুক্ত হন, যিনি টেলিকমিউনিকেশন খাতে কোনো ধারণা নাই, কোনো জ্ঞান নাই, শুধুমাত্র কমিশন নেয়ার খাতে এই আরব আমিরাতে ওয়ারিদ কোম্পানির পরামর্শক হিসেবে নিয়োগ নেন। নিয়োগ নেওয়ার পরে সিমেন্স কোম্পানির কাছ থেকে একটা বিপুল পরিমাণ অর্থ উনি নেন বাংলাদেশের সিমেন্স কোম্পানির ব্যবসা করার জন্য। আমি বলি এইটা তথ্য প্রমাণ সহ ধরা পড়ার পরে আপনার কাছে নিয়ে আসতে চাই, শুনেন, এটা তথ্য প্রমাণ সহ ধরা পড়ার পরে কোকো রহমানের টাকা সিঙ্গাপুর থেকে ফেরত আনা হয়েছে। ওনারা বলছেন যে আমাদের এই বেনজির আহমেদ সরকারের সহায়তা এটা করেছে, হ্যান্ড করেছে। সরকারের সহায়তা করে থাকলেও এটা গ্যারান্টি আমরা দিচ্ছি, ওনাদের তর্কের খাতিরে বলছি, সরকারের সহায়তা ওনারা বলছেন, তারপরেও কিন্তু এই সরকার তাকে বিচার করছে। তারপর আরেকটা কথা আমি বলি, বেনজির আহমেদ একটা বাহিনী প্রধান, দুর্নীতির তদন্ত মাত্র শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে অলরেডি সাজা প্রাপ্ত হয়ে আছেন। আচ্ছা শুনেন, আমি এখন যে কথাটা বলছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সাজা হয়েছে সেটা হচ্ছে যে বিচার কার্যালয়ে হয়েছে, সেটা এক ব্যক্তির ইশারায় কিন্তু সেই বিচার কার্যালয় পরিচালিত হয়েছে। এবং 111-এর সময় নেত্রীর নামে 4টা মামলা হয়েছে, ওনাদের নেত্রীর নামে 14টা মামলা হয়েছে। ওনারা সরকারের আসার পরে ওই 14টা মামলা তারা কোয়াশ করেছে, সেই সাথে ওনাদের আতিপাতি নেতা যাদের নামে যত মামলা হয়েছে সবার মামলা কোয়াশ করে নেওয়া হয়েছে। এখন আপনি দেখেন, একটি সাজানো কোর্ট আপনি প্রতিষ্ঠা করে বিচার বিভাগকে ত্রুটি চেপে ধরে আপনি বিচার করবেন, এবং সেই যে বিচারক যিনি 5 বছরের সাজা দিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায়, এবং প্রতিহিংসাবশত সাজাটা দিলেন, সাজা পাঠ করলেন, সেই বিচারককে তাকে প্রমোশন দেয়া হলো আপনার হাইকোর্টে। পরবর্তীতে হাইকোর্ট যখন 5 বছরের মামলা সাজাকে 10 বছর করলো, সেই বিচারককে প্রমোশন দেওয়া হলো অ্যাপিলেট ডিভিশনে। এই হলো আমাদের বিচার বিভাগের অবস্থা, এবং এক আঙুলের ইশারায় বিচার বিভাগ নয়, এটা আমরা বারবার বলে আসছি, এখনো বলছি। তারেক রহমানের উপর অভিযুক্ত যে ঘটনা, যে মামলা, সেই মামলায় বিচারক যখন তাকে বেকসুর খালাস করলেন, সেই বিচারক মতিয়ার সাহেব, তাই না, বিচারক মতিয়ার সাহেবকে আপনার দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো। শুধু সেটা না, প্রধান বিচারপতি এস.কে. সিনহাবাবু কিভাবে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এই সরকারের চাপে পড়ে, এবং ডিজিএফআই, এনএসএ, প্রত্যেকটা প্রশাসন কিভাবে তার পরিবারকে সরাসরি শারীরিকভাবে হস্তক্ষেপ অ্যাটাক করেছে, সেই বিবরণও কিন্তু তিনি দিয়েছেন। এটা হচ্ছে বাংলাদেশে যখন কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে চায়, তার ত্রুটি এভাবে চেপে ধরা হয়, রাতের অন্ধকারে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। একই সাথে তাদের সাজানো নিয়মে, তাদের সাজানো আইনে তাদের বিচার করা হয়। এর জন্য আইনের কোনো বিধিবিধান প্রয়োজন দরকার নাই, এর জন্য কোনো জজ ব্যারিস্টারের প্রয়োজন হয়, শেখ হাসিনা একাই যথেষ্ট, আর কোনো কিছু দরকার নাই। আমি যে কথাটা বলছি, নেতাকর্মীরা এখন দুর্নীতির বিষয়ে বড় বড় কথা বলছে, কিন্তু আপনাদের শাসনামলে আপনারা কি কোনো দুর্নীতিবাজের সাজা কার্যকর করেছেন, বা কোনো দুর্নীতিবাজকে আপনারা চিহ্নিত করেছেন? কথা বলি, যেখানে তিনি বলেছেন যে বিএনপির দুর্নীতি বিরোধিতা বছরের সেরা যোগ। নিশ্চয়ই আপনার ব্যাখ্যা থাকবে। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। নিপুণ রায় চৌধুরী, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, যেমনটি ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপির দুর্নীতির বিরোধিতা বছরের সেরা যোগ,
দেখেন, দুর্নীতি বিরোধিতা ওনাদের কাছে সেরা যোগ হতে পারে, কারণ ওনারা এটাই অভ্যস্ত হয়ে গেছেন। ওনারা 1000 কোটি টাকা 2000 কোটি টাকা বিদেশে পাচার করা যুবলীগের একদম পাতি নেতা, এটা ওনাদের কাছে স্বাভাবিক বিষয়। সেইখানে ওনাদের তো বলতেই পারে যে এটা সেরা যোগ, কারণ এই 1000 কোটি টাকা তো বেনজির নিয়েছে, তার হোতারা কিংবা তার গডমাদার গডফাদার তারা যে কত কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করেছে তার তো হিসাব তো দুদক চাচ্ছে না। সমস্যাটা তো ওইখানেই। যদি আমরা ওই জায়গাটাতে হাত দিতে পারতাম তাহলে কিন্তু আজকে ওবায়দুল কাদের সাহেব এই কথাটা বুক ফুলিয়ে বলতে পারতো না। হ্যাঁ, এবং আপনি দেখেন বাংলাদেশে মানে এই যে ভাই যেটা বলল, 30 লাখ পরিবারকে পথে বসিয়ে দিয়েছে শেয়ার বাজার লুটপাট করতে যেয়ে। কে বসিয়ে দিয়েছে? আমরা তো, উনি তো হয়তো ওনার মানে চাকরির খাতিরে হোক, ওনার ইসের খাতিরে উনি নাম বলতে পারবে না। এটা তো করেছে ওতে দরবেশ বাবা, এর বাইরে তো কোনো কিছু নাই। হ্যাঁ, তার বিচার কই হয়েছে? তার বিচার কি বর্তমান সরকার করেছে? করেনি তো। আজকে বাংলাদেশের এই যে কুইক রেন্টালের নামে 1000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, তাদের বিচার কই করা হয়েছে? এস আলম গ্রুপ, তাদের বিচার কই হচ্ছে? তো আপনি দু একটা চুনুপটি ধরবেন। এবং আমি বলতে চাচ্ছি যে বেনজির কিংবা আজিজ আহমেদের ইস্যুটাও আসতো না, এটা ধামাচাপা দেওয়া হতো যদি না যুক্তরাষ্ট্র থেকে এই নিষেধাজ্ঞাটা না আসতো। যদি না আসতো, আমার কথা হলো কি যে এই যুক্তরাষ্ট্র বলেন বা যুক্তরাজ্য বলেন, যেখান থেকে যেসব রিপোর্ট আসছে সেই রিপোর্টের ভিত্তিতে একটা হলেও তো তদন্ত কমিটি করা উচিত ছিল। তো তদন্ত কমিটি করলো না, একটা মামলা দিল না। ভাই বলে গর্বের সাথে যে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। মামলা হয়নি কেন? এটাই তো অস্বাভাবিক বিষয়। মামলা হলো না কেন? মামলাটা কেন করা হলো না? বাংলাদেশের কোনো এমপি মন্ত্রীকে খুঁটির জোর এইটুকু নাই যে বেনজির আহমেদের বিরুদ্ধে একটা মামলা করতে পারে? কারণ তাদের নীতি নৈতিকতা সব বিসর্জন দিয়েছে তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এবং এই দুই খুঁটি, আমি বারবার করে বলছি, বেনজির আহমেদ এক খুঁটি, আজিজ আহমেদ আরেক খুঁটি। এই দুই খুঁটির উপর ভর করে শেখ হাসিনা আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। এবং আজকে সবচেয়ে বড় লজ্জাজনক হয়, মনে হচ্ছে উনি যেন বাংলাদেশ থেকে তিনি হেড অফিসে গিয়েছেন হাজিরা দিতে। মানে আপনার আগামীকালকে ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেব শপথ গ্রহণ করবেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি গিয়েছেন হেড অফিসে হাজিরা দিতে। হেড অফিস কারণ এখন বাংলাদেশটাকে তো সেইভাবেই তো মানে মনে হচ্ছে এটা বাংলাদেশ আমাদের কোনো স্বাধীন দেশ না, একটা প্রদেশ, ভারতের একটা প্রদেশে পরিণত করেছে। জনগণের ক্ষোভ, এই অবৈধ সরকার অবৈধভাবে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে দেশের স্বার্থটাকে বিসর্জন দিয়ে, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে, মানবাধিকারকে বিসর্জন দিয়ে সবকিছু ভুলণ্ঠিত করে সকল প্রাতিষ্ঠানিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ভারত এবং বিভিন্ন দেশের অনুকম্পা নিয়ে আজকে তারা বৃহত্তর বলে আছেন। হ্যাঁ, সেই জায়গায় আমাদের লজ্জা লাগে যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন রাজাকারের সন্তানকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ইসে যায়, কি জানি বলে, শপথ বাক্যে যায়, তখন আমরা লজ্জা বোধ করি, ওনারা লজ্জা বোধ করেন। যখন আমার দেশের সেনা প্রধান দুর্নীতিগ্রস্ত এটা শুনতে হয় আমাদের আন্তর্জাতিকভাবে তাকে নিষেধাজ্ঞা দিয়ে, তখন আমরা ব্যক্তি হিসেবে নাগরিক হিসেবে লজ্জা বোধ করি, ওনারা লজ্জা বোধ করে না। কারণ ওনারা এই লজ্জাগুলো সৃষ্টি করেছেন ওনাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। সব শেষে আমি বলবো যে বাংলাদেশটাকে রক্ষা করার জন্য বাংলাদেশের সকল মানে সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, রাজনৈতিকবিদ বলেন, জনগণ বলেন, নাগরিক বলেন, সবাইকে এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এখন ওনারা যতই যাই বলুক না কেন, আজকের এই সকল অপকর্মের জবাব ওনারা মিথ্যা প্রোপাগান্ডা ভাবে দিতে পারবে না, মানুষ বুঝতে পারবে না, জনগণ এখন বুঝতে শিখেছে। এত বলার পরে যখন ওনারা বলেন যে আমাদের বাক স্বাধীনতা নাই, সেটা আসলে মানুষ খুব একটা যে গ্রহণ করে তা আমার মনে হয় না। উনি বলেছেন যে বেনজির কি দুর্নীতির দায়ে সাজা মামলা হচ্ছে না, লজ্জা করে কিনা। আমি তার আগে একটা খুব বিনয়ের সাথে প্রশ্ন করি যে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয় তখন ওনাদের লজ্জা কিছুটা করে কিনা? প্রধানমন্ত্রী থাকা অবস্থায় হয়নি, আমাকে শেষ করে দেন, আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলি। 111 এর সময় হয়েছে, সেটা আপনার নেতৃত্বে হয়েছে। ওনাদের প্রধানমন্ত্রী যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যখন কালো টাকা সাদা করেন তখন লজ্জা করে কিনা সে প্রশ্ন দেশের মানুষের আছে। কোয়াশমেন্টের কথা বলেছেন, তবে আমরা যতদূর জানি বেগম খালেদা জিয়ার নামে যে সমস্ত মামলা হয়েছিল একটাও কোয়াশমেন্টের জন্য উনি আবেদন করেন নাই, কারণ উনি জানেন যে ওনার মামলাগুলো যেগুলো করা ছিল প্রত্যেকটা এভিডেন্সিয়ালি খুব শক্ত
শক্ত ছিল, প্রুফ আপনারা ছিল, করবেন না, যার জন্য ওনারা আপনাদের এটা করেন ক্যাঙ্গারু নাই। কোর্ট সেটা উনি করবে না। বলেছেন বিচার বিভাগ ইশারায় চলে, তো বিচার বিভাগ যদি ইশারায় চলে তাহলে বিচার বিভাগ বেনজিরকে তো ইশারা দিয়েছে যে বেনজিরের সমস্ত অপরাধের দায় বেনজিরকে নিতে হবে এবং তাকে সাজা খাটতে হবে, মামলা চলমান এবং ইশারা দিয়েছে বলে তাদের ছত্রছায়া, আপনাদের ছত্রছায়া তো দেশ ত্যাগ করতে আমি কিন্তু আপনার কথা বলিনি, আপনি ইন্টারফেয়ার করলে কিন্তু আর এই আলোচনাটা চলে না। তারপরে উনি কি বলে বেগম খালেদা জিয়ার দুর্নীতি, তারেক রহমানের দুর্নীতি, এইগুলোতে ওনাদের লজ্জা মোটেও করবে না। একটা যদি কোনো ব্যক্তি দুর্নীতি করে সেই দুর্নীতিতে সরকার তাদেরকে বিফোর দ্য ল নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসেন, তাতে ওনাদের গাত্রদাহ শুরু হয়, সেটা ওনাদের চলমান থাকতে পারে। তবে আমরা বলেছি যে ব্যক্তি কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে সংযুক্ত হোক, সেটা যদি লাইটে আসে, আলোতে আসে, তাহলে অবশ্যই তাকে বিচারের আওতায় আনতে হবে। যেমনটি রিপন রায় চৌধুরী অভিযোগ করছিল যে বেনজির কিংবা আজিজ দুজনই সরকারের আনুকূল্য পেয়েছে, আপনারা এই লালন পালন করে তাদের পেলে পুষে বড় করেছেন, তারা ক্ষমতার খুঁটি হিসেবে কাজ করেছে। এটা ওনাদের একটা মানে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য যে অভিযোগ। এবং সেই সাথে এইবার বাজেটে আপনারা যে 15% কালো টাকা সাদা করার যে সেটা আসলে বিস্তারিত আলোচনার দাবি রাখে, কারণ আমার হাতে সময় একেবারেই কম। আরো বেনজির আহমেদকে সুবিধা দেওয়ার জন্য, তাদের অবৈধ টাকাকে বৈধতা দেওয়ার জন্য ওনারা এই টাকা 15% করের মাধ্যমে তারা কালো টাকা সাদা করবে এবং যারা শুনতে চাই যেমনটি বলা হচ্ছে যে তারা চুনোপুঁটি মাত্র রাঘব বোয়ালরা এখনো ধরা ছোঁয়ার বাইরে, আসলে কি তাই? এটা আমি বললাম তো, তারা এই সমস্ত অভিযোগ করছে, কারণ এগুলো অভিযোগ না, এগুলো সত্যতা, এগুলো অভিযোগ না, এগুলো সৎ সাহস নিয়ে কথা বলার মতো মানে অবস্থা কিন্তু বর্তমান সরকারের না, এটা কোনো অভিযোগ না। বাকিটা সময়টা ওনার দেন, উনি বলতে এটা বাস্তবতা। আপনি বলতে থাকেন, আপনার ফিরিস্তিগুলো এখন বলতে থাকেন, আমি কিন্তু আপনার সাথে সময় কথা বলিনি। বলেন দ্যাটস নট দ্য ম্যানার, ইউ নো। ঠিক আছে, বলেন আপনি। না, আপনি এখন বলেন বলে তো হবে না। That's not how you talk, you know. ঠিক আছে, না, let me talk with you now. That's not how to talk, okay? না, আপনি এবার চুপ করেন, let me finish. না, আপনি আমার ভিতরে কথা বলবেন কেন? আপনার কথা বলার ভিতরে I don't do that at all to anyone. কারণ আপনি আমার সাথে আজকে এই ব্যবহার করছেন, বিধায় আমি আপনার সাথে ব্যবহারটা রিটার্ন দিলাম। So next time don't do that. এখন থামেন, আপনি কথা বলেন। এখন থামেন। ওনারা যেই সমস্ত, আমি কারোর সাথে এই ধরনের কথা বলতে চাই না, কেননা উনি বহুত কথা বলেছেন, আমি চুপ করে শুনেছি, কিন্তু যখন কথা বলার ভিতরে ইন্টারফেয়ার করেন সেটা কোনো ম্যানার্সের ভিতর পড়ে না। উনি বলেছেন যে কেন এখনই কি বলে বিচার করা হচ্ছে না, কেন এখনই মামলা করা হচ্ছে না। উনি একজন অ্যাডভোকেট, ওনার জানা উচিত মামলা করার ক্ষেত্রে বিশেষ কিছু বিধিবিধান আছে, সেইগুলো যখন শেষ না হবে কারোর নামে হুট করে মামলা করা যায় না। আমি ওনার নামে আজকে অভিযোগ দিলে সেই অভিযোগ সত্যকে মিথ্যা প্রমাণিত হওয়ার আগে ওনার বিরুদ্ধে মামলা হবে না, অথবা উনি আমার বিরুদ্ধে অভিযোগ দিলেই হুট করে আমার বিরুদ্ধে মামলা হবে না যদি এটা প্রমাণিত না হয়। তো যার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিধান আছে, সেই বিধানের ভিত্তি করেই সবসময় মামলা হবে এবং তার উপরে ভিত্তি করে যারা অপরাধী, যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। ওনাদের মতো কাউকে আমরা লিবার্টি দিয়ে বসে আপনার একটি মন্তব্য নিয়ে আয়োজন শেষ করতে চাই, আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে। কি মন্তব্য করব? আমি শুধু এইটুকু বলি যে দেশের স্বাধীনতার 53 বছরে আজকে দাঁড়িয়ে আমরা এই দেশটা আমরা লড়াই করে রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম যে পাকিস্তানরা আমার দেশের সম্পদ শোষণ করে বলে। আমি জিজ্ঞেস করতে চাই আজকে দেশটা চালায় কে? পাকিস্তানিরা না, বাংলাদেশে জন্মগ্রহণকারী মানুষরা, নিশ্চয়ই বাংলাদেশে জন্মগ্রহণকারী মানুষরা। তাহলে সেই দেশ থেকে যখন বেনজিররা অর্থ লোপাট করে, অর্থ পাচার করে, মন্ত্রীরা, সাবেক মন্ত্রীরা টাকা পাচার করে 263টা বাড়ি বানায়, একজন মহিউদ্দিন খান আলমগীর পুরা ফার্মার্স ব্যাংকটাকে গিলে খায়, বিচার হয় না। কার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম? তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।